বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ, ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। এবার গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু, আইসিসি এর ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত। জানাবো, মার্কিন কর্তৃপক্ষের গ্রেপ্তার সহ নানা কঠোর পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি, গাজার যুদ্ধ থেকে মুনাফাকারী ইসরায়েল সম্পর্কিত কোম্পানিগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ প্রত্যাহার করা, ইসরায়েলের কাছে অস্ত্র, প্রযুক্তি এবং অন্যান্য পণ্য বিক্রিকারী প্রতিষ্ঠানগুলোর সাথেও সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া গাজায় স্থায়ী বিরতিরও আহ্বান করছেন। জানাবো, লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে নিহত 17। ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ লড়াইয়ে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন বলে মনে হচ্ছে। ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দেওয়ায় এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। জানিয়ে দেব, গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েল পাকিস্তান সম্পর্কের আশা যেভাবে নষ্ট হল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপে নিজেদের সংযুক্ত করে। সেই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অনেকটা আগ্রহী হয়ে ওঠে। তবে সেই প্রক্রিয়া পুরোটাই থমকে যায় গেল বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু, আইসিসি এর ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জোর চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর। ওয়ালা নামের একটি ইসরায়েলি নিউজ সাইটে বেন কেসপিট নামের বিশ্লেষক লিখেছেন, নেতানিয়াহু বর্তমানে প্রচণ্ড চাপে রয়েছেন। তার বিরুদ্ধে হেগের আদালত কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা রাষ্ট্র হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাই তিনি মার্কিন প্রেসিডেন্টের দপ্তরে লাগাতার ফোন কল করে যাচ্ছেন। ইসরায়েলি পত্রিকা হারেচের বিশ্লেষক আমোস হারে লিখেছেন, ইসরায়েলি সরকার মনে করে আইসিসির প্রসিকিউটর করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্ট এবং আইডিএফ চিফ অব স্টাফ হার্জি হালেভির গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করতে পারেন। আরেক সংবাদ মাধ্যম হারেলের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী 124টি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতে ইসরায়েলও এর সদস্য না হলেও গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে ইতিমধ্যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। গ্রেপ্তারের মধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত। মার্কিন কর্তৃপক্ষের গ্রেপ্তার সহ নানা কঠোর পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি, গাজার যুদ্ধ থেকে মুনাফাকারী ইসরায়েল সম্পর্কিত কোম্পানিগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ প্রত্যাহার করা, ইসরায়েলের কাছে অস্ত্র, প্রযুক্তি এবং অন্যান্য পণ্য বিক্রিকারী প্রতিষ্ঠানগুলোর সাথেও সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানও জানাচ্ছেন। শিক্ষার্থীরা বিখ্যাত অনেক ব্যক্তির সমর্থনও পেয়েছেন, এমনকি তাদের দাবি পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয় মেনে নিয়েছে। ক্যাম্পাসে বিক্ষোভের মুখে পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি জানিয়েছে তারা বোয়িং কোম্পানির কাছ থেকে উপহার ও মঞ্জুরি গ্রহণ থেকে বিরত থাকবে। উল্লেখ্য, বোয়িং তাদের ওয়েবসাইটে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে 9টি বোয়িং পণ্য ব্যবহার করে, আর বোয়িং ইসরায়েলি অর্থনীতিতে $3.5 বিলিয়ন ভূমিকা রাখে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অন্তত 40টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডেও ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি এই প্রতিবাদের সূচনা হয় দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তা দ্রুত সময়ের মধ্যে গোটা দেশে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ। এতে চাপে পড়ছে সংশ্লিষ্ট প্রশাসন। বিক্ষোভ থামাতে বিভিন্ন পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর
ক্যাম্পাসে পুলিশ ডাকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেটর কর্তৃপক্ষ। আটক করা হয়েছে 550 জন শিক্ষার্থীকে। কোথাও কোথাও শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতনের বিষয়টিও সামনে এসেছে, কিন্তু তাতেও সমাধান হয়নি। উল্টো বিশ্ববিদ্যালয় সিনেট প্রেসিডেন্ট মিনসি শফিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবটি 62/14 ভোটে পাশ হয়। এনবিসি টুডে এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকা জুড়ে 40টিরও বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি করছেন শিক্ষার্থীরা। জানা গেছে, বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বোস্টনের ইমারসন কলেজেও। সেখান থেকে কমপক্ষে 100 জন শিক্ষার্থীকে আটক করা হয়। এছাড়াও ওয়াইএ স্টেট বিশ্ববিদ্যালয় থেকে 24 জনের বেশি শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে নিহত 17। ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর লড়াই উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। বুধবার রাতে দক্ষিণ লেবাননের গ্রামে হামলা করে ইসরায়েল। এরপর ইসরায়েল সীমান্তের শহরে একের পর এক এত রকেট ছোড়ে হিজবুল্লাহ। এতে নিহত হয় 1 জন। এছাড়া ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছে 16 জন। এই সংঘাত আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বুধবার সন্ধ্যায় ইসরায়েল লেবাননের আরও 2টি গ্রামে বোমা হামলা করে এবং তাতে 9 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইসরায়েল দাবি করছে তারা লেবাননের উগ্রবাদীদের মোকাবেলা করছে। সামরিক বাহিনীর দাবি তারা উগ্রবাদীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। তাতে 1 জন প্রধান উগ্রবাদী নিহত হয়েছেন। সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, উগ্রবাদী গোষ্ঠী আল জামাত ওই উগ্রবাদী ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের পেছনে ছিলেন। সেই উগ্রবাদী এবং তার কিছু সঙ্গী মারা গেছে। সূত্র ডয়েচে ভেলে। গাজায় অস্ত্রবিরতি আসন্ন, থাকছে যেসব শর্ত। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন বলে মনে হচ্ছে। ইসরায়েল সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দেওয়ায় এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার রাতে গাজায় আটক বন্দীদের মুক্তি নিয়ে একটি চুক্তি করার ব্যাপারে আলোচনা করেছেন। এ সময় ইসরায়েলের নিরাপত্তার প্রতি লৌহ বর্মাচ্ছাদিত মার্কিন সমর্থনের কথা আবারও বলেন। হামাস এখনও তাদের অভিমত আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে গ্রুপটির এক সিনিয়র কর্মকর্তা রোববার এএফপিকে জানিয়েছেন, গাজায় সামরিক অস্ত্রবিরতি নিয়ে ইসরায়েল ও মিশরের পক্ষ থেকে সবশেষ যে প্রস্তাব দেওয়া হয়েছে সে ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ কোনো মতবিরোধ নেই। হামাসের এই কর্মকর্তা বলেন, নতুন কোনো ইসরায়েলি বাধা না এলে বলা যায় পরিবেশ ইতিবাচক রয়েছে। প্রস্তাবটি নিয়ে হামাসের পর্যবেক্ষণে বড় ধরনের মতানৈক্য দেখা যায়নি। হামাসের ওই কর্মকর্তা তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি। ওই কর্মকর্তা বলেন, কায়রোতে আজ সোমবার মিশরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের সাথে এক বৈঠকে অস্ত্রবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়া জানাবেন। আন্দোলনের সিনিয়র নেতা খলিল আল হায়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল। ইসরায়েল একটি প্রতিনিধি দলকে কায়রো সফর করার জন্য মিশর আমন্ত্রণ জানিয়েছে। প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান এবং প্রক্রিয়াটি জোরদার করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কাতারের মালিকানাধীন আল আরাবি আল জাদিদ আউটলেট জানিয়েছে। গাজায় একটি অস্ত্রবিরতির জন্য মিশরের পাশাপাশি কাতার ও যুক্তরাষ্ট্রের চেষ্টা করে যাচ্ছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ প্রস্তাবে কয়েকটি ধাপে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। পরবর্তী ধাপগুলোতে যুদ্ধ বন্ধ এবং আরও বন্দী মুক্তি নিয়ে আলোচনা করা হবে। হামাস শুরু থেকেই স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের উপর জোর দিয়ে আসছে, যদিও নেতানিয়াহু এসব দাবি প্রত্যাখ্যান করে আসছে। বর্তমান প্রস্তাব অনুযায়ী 3 সপ্তাহের অস্ত্রবিরতির মধ্যে 20 জন ইসরায়েলি বন্দীর মুক্তির কথা বলা হয়েছে। এরা হলেন নারী, বয়স্ক ব্যক্তি এবং সৈন্য। এদের বিনিময়ে প্রায় 500 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এছাড়া 3 লাখ লোককে উত্তর গাজায় ফিরতে দেওয়া হবে। ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। এক মিশরের একটি সূত্র মারিফকে জানিয়েছে, 3 সপ্তাহের যুদ্ধবিরতির পর 10 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময় ইসরায়েল এবং হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে মতানৈক্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আর এর মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। তবে ইসরায়েলি বাহিনী উত্তরে ফিলিস্তিনি ক্রসিংগুলোকে ফিলিস্তিনিদেরকে থামানো এবং পরীক্ষা করতে পারবে। গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সৌদি। গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ। তিনি বলেন, গাজার পরিস্থিতি সবার কাছে স্পষ্ট। সেখানে ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ মানবাধিকার বিপন্ন হচ্ছে, কিন্তু এই নিরসন করতে না পারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতা। রোববার সৌদি আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ বৈঠকে প্রথম দিনে এমন মন্তব্য করেন তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অঞ্চলে আমাদের প্রত্যেকের স্বার্থ আছে ফিলিস্তিনিদের, ইসরায়েলিদের এবং গোটা বিশ্ব সম্প্রদায়ের। সেজন্য এই সংকট নিরসনের জন্য আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। ইসরায়েল পাকিস্তান সম্পর্কের আশা যেভাবে নষ্ট হলো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপে নিজেদের যুক্ত করে। সেই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও ইসরায়েলের সঙ্গে
কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে ওঠে পাকিস্তান। তবে সেই প্রক্রিয়া পুরোটাই থমকে যায় গেল বছরের 7 অক্টোবরের হামাস ইসরায়েল যুদ্ধের পর। এমন পরিস্থিতিতে যুদ্ধ পরবর্তী সময়ে তেল আবিবের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক স্থাপনের সম্ভাবনা কতটুকু তারই উত্তর খুঁজতে চেষ্টা শুরু করেছে পাকিস্তানের এক সাংবাদিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেচে লেখা নিবন্ধে লন্ডন ভিত্তিক পাকিস্তানি সাংবাদিক হামজা আজহার সালমান জানান, ইসরায়েলের বিষয়ে পাকিস্তান কী ধরনের পদক্ষেপ নেবে তার ইঙ্গিত পাওয়া যাবে সৌদি আরবের তৎপরতা থেকে। সম্প্রতি বিশ্বের বুকে একমাত্র ইহুদিবাদী দেশটির সঙ্গে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের জোর গুঞ্জন উঠেছিল। তবে চলতি মাসেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসলামাবাদ সফরে সেই সম্ভাবনাকে অনেকটাই শেষ করে দিয়েছেন। পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সুন্নি মুসলিম রাষ্ট্র সৌদি আরবের। আবার দুই দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এছাড়াও বড় ধরনের সৌদি বিনিয়োগ পেতে মরিয়া আছে ভঙ্গুর অর্থনীতির দেশ পাকিস্তান। অপরদিকে কৌশলগত ভারসাম্য ধরে রাখতে শিয়া প্রধান ইরানের সঙ্গেও সম্পর্ক বাড়াতে চায় ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান এবং ইরান দুদেশই ইসরায়েলের কড়া সমালোচক। এমনকি এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান। পাকিস্তানি এই সাংবাদিক মনে করেন, ইসলামাবাদ যদি তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি বিবেচনায় নাও নিত, তবুও পাকিস্তান ইসরায়েলি সম্পর্ক স্বাভাবিক হওয়ার যে জোরালি সম্ভাবনা দেখা দিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তার ছিটে ফোটাও নেই। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ইসরায়েল সম্পর্কে কিন্তু আশা জাগানিয়া উন্নতি হচ্ছিল। দুই দেশের সাংবাদিক এবং শিক্ষাবিদেরা উচ্চ পর্যায়ের সফর করেছিলেন। তবে এখন চিত্র পুরোটাই উল্টো। এছাড়া গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে পাকিস্তানের মানুষ ইসরায়েলকে এখন সম্প্রতি পাকিস্তানের মিরপুর শহরে কেএফসির একটি রেস্তোরাঁয় আগুন দিয়েছে লোকজন। প্রতিষ্ঠানটির ইসরায়েল সমর্থনের অভিযোগ এমনটি করা হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা তুললে পাকিস্তানে কোনো সরকারি জনরোষের মুখে টিকতে পারবে না। অন্যদিকে দীর্ঘদিনের পশ্চিমা ও আরব মিত্রদের উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সত্যিকার অর্থেই ইসলামাবাদ প্রস্তুত আছে কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে।